সমবেত হয়েছি আমাদের এখানে একসঙ্গে বসবার একমাত্র লক্ষ্য হল যে আমরা যারা এখান থেকে চলে যাই, আমরা সমাজের ভিন্ন ভিন্ন স্তরে আমরা ভারত সরকার এবং ভারতবর্ষের বহু মানুষের প্রচেষ্টা, দীর্ঘদিনের স্বপ্নকে যাতে বাস্তবায়িত করা যায়, তার জন্য অরাজনৈতিকভাবে সমস্ত মানুষের সঙ্গে তা নিয়ে আলোচনা করব, মানুষকে এই দাবির সঙ্গে একটা সম্পৃক্ত অবস্থায় নিয়ে যাবো, এটাই আমাদের একমাত্র। আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, আজকের আধুনিক গণতন্ত্র, যার ইংরেজি ডেমোক্রেসি, তার উদ্ভব হয়েছে গ্রিসে। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রেটোস শব্দের অর্থ শাসন। জনগণের শাসন, তাই হলো গণতন্ত্র। কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থা এটাই যে গ্রিস আজকে আমাদের গণতন্ত্রের শিক্ষা দিয়েছে বলে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত, সেই গ্রিস এসেন্সে তাদের গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবার পর ৯৯ বছরের বেশি সেটাকে ধরে রাখতে পারেনি এবং তথাকথিত এই গণতন্ত্রের এই স্বরূপ গ্রিসের আগে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বৈদিক যুগেই নয়, শুধু সভা সমিতির মধ্যে দিয়েই নয়, এই ভারতবর্ষের মাটিতে বৈশালী রাজ প্রতিষ্ঠিত হয়েছিল বিহারের বিস্তীর্ণ অঞ্চলে লিচ্ছবি রাজবংশ। সেই লিচ্ছবি রাজবংশের যিনি প্রথম রাজা ছিলেন, রাজা রবক, তিনি সিংহাসনচ্যুত হয়ে যান। তাতে তার রাজমুকুট খুলে ফেলতে হয়, তার পরিবারের কারণে নয়, কোন বিদ্রোহের কারণে নয়। বৈশালীর মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল কারণ তিনি মানবাধিকার লঙ্ঘন করেছিলেন। আমরা যদি শুধু দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যাবে যে তথাকথিত এই পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি, এই ওয়েস্টমিনিস্টার মডেল, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নেন্স এর অনেক আগেই চোল রাজত্বে প্রথম ব্যালট পেপারের সূচনা হয়। স্থানীয় সমস্ত নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হতেন ব্যালটের মাধ্যমে। তালপাতাকে ব্যালট হিসেবে ব্যবহার করা হতো এবং ৩৫ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত যারা করদাতা আছেন তাদের প্রত্যেকের ভোটাধিকার ছিল। ভারতবর্ষে এমন একটা দেশ, যে দেশ বহুত্ববাদের দেশ, যে দেশে আমরা বলি একম সদবি প্রা বহুদা বদলতি, যে দেশ তলোয়ারের অগ্রভাগ দিয়ে নিজের সীমানা কোনোদিন তৈরি করেনি, যে দেশ যত মত তত পথকে শুধুমাত্র কোন প্রবচনের মধ্যে, কোন স্লোগানের মধ্যে আবদ্ধ রাখেনি, নিজেদের জীবন চর্চায় যেটাকে গ্রহণ করেছে, সেই দেশ হলো ভারতবর্ষ। একটা সময় ছিল যখন আমাদের দেশে ভিন্ন ভিন্ন মত সমান্তরাল ভাবে একটা পথ দিয়ে বয়ে গিয়েছিল। আপনারা যারা এখানে পড়াশোনা করেন, যারা খবরের কাগজ পড়েন, যারা অন্তত আর্টসের স্টুডেন্ট আছেন, তারা প্রত্যেকেই পড়েছেন একটা সময় বলা হতো আমাদের ব্রহ্মের ধারণা কি, ব্রহ্ম সত্যম জগন মিথ্যাচি ব্রহ্মৈব নাপা। ব্রহ্মকে বলা হতো অবাং মনুষ্য গোচর, যাকে ব্যবহার করা যায় না, যা বর্ণনা করা মানুষের সামনে সমতুল্য নয়। ঠিক তার পাশাপাশি আরেকটি মতামত চলত, অন্নম ব্রহ্ম, অন্নম বহু কল্পিত, অন্নটাও ব্রহ্ম, আজকে তাকেও একটু বেশি করে তার দিকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন আছে। এই ভিন্ন ভিন্ন মত সমান্তরাল ভাবে ভারতবর্ষে চলেছে, কিন্তু কোনোদিন সেখানে তরবারি ধরতে হয়নি, ভাতৃহত্যার রক্তে কাউকে স্নান করাতে হয়। দুর্ভাগ্যজনক ভাবে আজকে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত এবং সুরক্ষিত করবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। কারণ যদি মনে হয়ে থাকে যেটা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রয়াস, কারণ যদি মনে করে হয়ে থাকে যেটা সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত,
ভারতবর্ষের অন্য কোন দল, অন্য কোন নেতা, অন্য কোন সমাজ বিজ্ঞানী, কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন অর্থনীতিবিদ, কোন প্রশাসক এ নিয়ে কোনদিন কোন চিন্তা ভাবনা করেছেন তাহলে ভুল করছেন। আমাদের দেশ স্বাধীন হল, অন্তর্বর্তীকালীন নির্বাচন যখন হবে, সরকার যখন তৈরি হবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন পণ্ডিত জওহরলাল নেহরু। প্রস্তাব করলেন কে? স্বয়ং মহাত্মা গান্ধী। কংগ্রেসের তৎকালীন 15টি প্রাদেশিক সভার কাছে গান্ধীর ইচ্ছা সহকারে তাদের বলা হলো যে তোমরা নমিনেশন সাবমিট করাও, তোমরা নাম প্রস্তাব করে তোমাদের রাজ্য থেকে পাঠিয়ে দাও। 15টি কংগ্রেসের প্রাদেশিক সভার মধ্যে 13টি সভা থেকে নাম এলো একজনের, সর্দার বল্লভভাই প্যাটেল, এবং 2টি প্রাদেশিক সভা থেকে নাম এলো পট্টভি সীতারামাইয়া। একটাও ভোটও না পেয়ে, এক প্রাদেশিক সম্মেলনের সভার সমর্থন না পেয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেলেন পণ্ডিত জওহরলাল নেহরু। শুরু হলো ভারতবর্ষের একটা পরিবারতান্ত্রিক শাসনের ব্যবস্থা। কিন্তু তাও বিভিন্ন ক্ষেত্রে জওহরলাল নেহরু নিজের জীবদ্দশায়, নিজের ব্যবহারিক জীবনে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের উপরে তিনি সম্মান জানিয়েছেন। চীন আক্রমণের সময় যখন নেহরু প্রবল ভাবে ধিকৃত হচ্ছেন, সারা দেশের মানুষ যখন নেহরু উপরে আক্রমণ চালাচ্ছেন, প্রবল সমালোচনার মুখে পণ্ডিত জওহরলাল নেহরু, তখন একজন বামপন্থী নেতা কৃষ্ণ মেনন, তিনি শান্তির দূত হিসেবে কলকাতার আমাদের কাশীপুরের গানার সেল ফ্যাক্টরিতে বন্দুক তৈরি বন্ধ করে দিয়ে তিনি তখন শুরু করলেন কফি পার্কুলেটর, কফি বানানোর মেশিন তৈরি করা শুরু করে দিলেন। ঠিক এমন অবস্থায় একজন তরুণ বিধায়ক, সাংসদ, তিনি জওহরলাল নেহরুকে গিয়ে বললেন, আপনি পার্লামেন্টে ফেস করুন, আপনি সংসদের বিশেষ অধিবেশন ডাকুন। একটু অনিচ্ছা সত্ত্বেও সেই তরুণের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত পণ্ডিত নেহরু রাজি হলেন পার্লামেন্ট ফেস করতে। প্রবল সমালোচনা হলো পণ্ডিত নেহরু। সমস্ত বিরোধী রাজনৈতিক দল নেহরুজিকে আক্রমণ করলেন। সেই তরুণ যুবক সেই আক্রমণ থেকে বাদ গেলেন না। তিনিও চাচাশোনা ভাষায় আজকে ভারতের তথাকথিত এই শান্তি শান্তি খেলার সমালোচনা করতেন। সবার শেষে পণ্ডিত নেহরু তাকে ডেকে বললেন, তোমার দল কোনদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, যদি তোমার দল কোনদিন ক্ষমতায় আসে তোমাকে প্রধানমন্ত্রী করবে কিনা আমার জানা নেই, বাট ইউ আর এ প্রাইম মিনিস্টার ম্যাটেরিয়াল। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে দেশের বিভিন্ন সংকটপূর্ণ সময় ভারতীয় জনতা পার্টি আজকে নিজের মতো করে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে। 1971-এর যুদ্ধ, আর যুদ্ধ খেলা চারিদিকে যুদ্ধের আবহ চলছে। 1971-এর যুদ্ধ দলের ভিতরে এবং দলের বাইরে সমালোচিত হয়ে অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন, দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বলেছিলেন অসুর নিধনে যেমন সমস্ত দেবতারা দুর্গার হাতে অস্ত্র তুলে দিয়েছেন, আমরা বিরোধীর ঐক্যবদ্ধ ভাবে আপনার পাশে দাঁড়াবো। আমরা জয়লাভ করলাম 1971 সালে। 80,000 পাক সৈন্য আমাদের হাতে বন্দী হয়ে গেল। সিমলার চুক্তিতে ইন্দিরা গান্ধী তাদের নিঃশর্ত মুক্তি দিয়ে দিলেন। পরিণামে আমরা কিছুই পেলাম না। সেই অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে তার ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন, হাম লোগ জিতে ময়দান মে, হারে দরবার মে। আমরা যে যুদ্ধ মাঠে জিতেছিলাম, আমরা সেই যুদ্ধ সিমলা চুক্তিতে টিকলে হেরে গেলাম। That was the worst ever example of diplomatic maneuver এর সঙ্গে ভারতবর্ষ পরিচিত। কিন্তু আজকে এক দেশ এক আইন কেন? শ্রীমতী গান্ধীকে একসময় কংগ্রেসী নেতারা বলতেন গুঙ্গি গুড়িয়া। গুঙ্গি গুড়িয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী হঠাৎ স্বরূপে আত্মপ্রকাশ করলেন। কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন, কংগ্রেসের শক্তি সাম্যের মধ্যে একটা সংযোগ রক্ষা করার চেষ্টা করতে গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের তথাকথিত 1951-52 সাল থেকে চলে আসা যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ছিল, যে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, তার মুখে মূলে কুঠারাঘাত করে দিল। 1951-52 সাল পর্যন্ত
থেকে শুরু করে 67 পর্যন্ত আমাদের নির্বাচন লোকসভা এবং বিধানসভার একসঙ্গে হয়েছে। কিন্তু তারপর একটার পর একটা রাষ্ট্রপতি শাসন, রাজ্যপাল ভবনকে কার্যত পার্টি অফিসে পরিণত করে দেওয়া এবং সর্বোপরি মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে বাজেয়াপ্ত করে দেওয়ার কারণে ভারতবর্ষের এই বহুধাভাবে এই নির্বাচন শুরু হয়ে গেল। একটি সংবাদ মাধ্যম তারা একটা সার্ভে চালিয়েছে। তারা সার্ভে করে দেখাচ্ছে যে 2019 সালের যে নির্বাচন সেখানে খরচা হচ্ছে 60,000 কোটি টাকা, আর ভারতবর্ষের সর্বাধিক এ পর্যন্ত যে নির্বাচনে ব্যয় হয়েছে তা হয়েছে 2024 সালের নির্বাচনে 1,35,000 কোটি টাকা। বারবার নির্বাচন, এই নির্বাচন করে প্রায় 4 থেকে 7 লক্ষ কোটি টাকা প্রতি বছরে খরচা হয়ে যাচ্ছে এক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আমরা যদি 5 বছরে দুবারে একসঙ্গে নির্বাচনটাকে নিয়ে আসতে পারি, তাহলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় আমরা অন্তত 4 থেকে 7 লক্ষ কোটি টাকার এই বিপুল খরচাটাকে বাঁচিয়ে ফেলতে পারবো এবং আমাদের জিডিপির 1.5% জিডিপির গ্রোথ আসবে। আজকে কিভাবে নির্বাচন হচ্ছে? আমাদের ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতবর্ষের যে মূল ভিত্তি আছে সেই মূল ভিত্তি ম্যাক্স মুলার নিকলেরা ভেঙে দিয়েছে। তারা বুঝতে পেরেছিলেন যদি ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের সত্তা, ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের সকলকে গ্রহণ করবার যে মানসিকতা এবং সমালোচনা গ্রহণ করবার যে মানসিকতা, সেটাকে যদি ধ্বংস না করা যায় আমরা কোনোদিন এই দেশে শাসন করতে পারবো না। তাই বোঝানো হয়েছিল যে তোমাদের যা কিছু আছে সমস্ত ভুল। একটা নতুন তত্ত্ব নিয়ে আসা হয়েছিল পৃথিবীতে। আমরা ছোটবেলা থেকে বইতে পড়ে এলাম স্কুলে, আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব, এলিয়েন ইনভেশন থিওরি। আমরা যে পরিবারভুক্ত, আমরা যে বিচার পরিবারের সদস্য, আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি আর্যরা কোনোদিন ভারত আক্রমণ করেনি। আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব একটা মিথ ছাড়া অন্য কিছু নয়। ছোটবেলায় যারা আমার বয়সী এখানে যারা আছেন তারা শুনেছেন একসময় বামপন্থীরা বারবার বলতেন যে আর্যরা বলে গিয়েছিল অনার্যদের অশ্ব দিও না, ঘোড়া আমাদের ছিল না, ঘোড়া এসেছিল বাইরে থেকে, আর্যরা নিয়ে ভারতবর্ষে ঘোড়া এসেছিল। আমাদের সীমাবদ্ধতাটাকে রেখে দিয়েছিল হরপ্পা মহেঞ্জোদারোর মধ্যে, যে ভারতীয় সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো কালীন, তার আগে এই সভ্যতার কোন অস্তিত্ব ছিল না। কিন্তু সাম্প্রতিক কালে হরিয়ানার রাখিগড়ি এক্সকাভেশন, ইউটিউবে গিয়ে যে কেউ দেখবেন রাখিগড়ি টাইপ করবেন, দেখবেন বিভিন্ন জায়গায় রাখিগড়ি সাইট পাবেন। আজকে সেখানে দেখা যাচ্ছে মাল্টি স্টোরেড বিল্ডিং, সেমি প্লেসেস, জুয়েলারি ফ্যাক্টরি, আধুনিক পয় প্রণালী, ঘোড়ার কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। একজন মহিলার কঙ্কাল পাওয়া গেছে যার জেনেটিক টেস্ট করবার জন্য আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় এবং পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে 3 বছর যৌথ উদ্যোগে দীর্ঘ গবেষণার পরে স্বীকার করে নিয়েছে এই জিন ভারতবর্ষের বাইরের নয়। এর ডিএনএ ম্যাচিং যে স্যাম্পল আসছে সেটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে ম্যাচ করা যাচ্ছে, কিন্তু তার বাইরে থেকে এটা কোথাও আসে। ঐতিহাসিকরা মহাভারতের যুদ্ধকে ঐতিহাসিক যুদ্ধ বলে মেনে নিয়েছেন। কৃষ্ণের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা এই বিচার পরিবারের সদস্য, আমরা বারবার ভুল করে অনেক সময় বলে যাচ্ছি যে আমাদের সভ্যতা 5,000-6,000 বছরের পুরনো সভ্যতা। আর আমেরিকার নাসার দুজন গবেষক আলবার্ট এবং ক্রেমো, তারা একটা বই লিখেছেন সাম্প্রতিক কালে, তাও 10 বছরের বেশি সময় হয়ে গেছে, যে ফরবিডেবল আর্কিওলজি। এই বইতে তারা প্রমাণ করছেন, প্রতিষ্ঠা করে দিচ্ছেন বিজ্ঞানসম্মত ভাবে আইসোটোপ ব্যবহার করে যে ভারতীয় সভ্যতা 18,000 বছরের পুরনো সভ্যতা। কিন্তু এর যেখানে তারা থেকে থাকেননি, তারা বলছেন এই সভ্যতা অনেক প্রাচীন। বিভিন্ন ভাবে ভারতবর্ষকে, ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় ভগবানতাকে আক্রমণ করা হয়েছে। ভারতবর্ষের বহু মানুষ মনে করেছেন, অর্থনীতিবিদরা মনে করেছেন এই নির্বাচনে কালো টাকার ব্যবহার, এই ব্যয়বহুল নির্বাচন, প্রতি বছর একটা করে নির্বাচন, নির্বাচন মানে রাজনৈতিক সংঘর্ষ, নির্বাচন মানে টাকার খেলা,
নির্বাচন মানে শিল্পপতিদের দরজায় গিয়ে হাত পাতা, নির্বাচন মানে কোন ব্যবসাদারের কাছে গিয়ে অন্তত নগদ ক্যাশ টাকা চাওয়া। এই ব্যবস্থা বাইরে বেরিয়ে আসতে হবে। আর এই বেরিয়ে আসার প্রয়োজনেই আজকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষ চেষ্টা করেছেন। তার একটা সদর্থক দিক শুরু হয়েছিল 2015 সালে। জাস্টিস বিএস চৌহানের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হলো। সেই কমিটিতে অবশ্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন কথাটা ছিল না, কথাটা ছিল মানে অর্থ একই, সাইমultaneous ইলেকশন, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের নির্বাচন একসঙ্গে হবে। এই কমিটি 2015 সাল থেকে শুরু করে 2018 সালে একটা রিপোর্ট বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে তারা সেই রিপোর্ট সেখানে জমা দিলেন। এই জমা দেওয়ার পরে যেহেতু প্রথম দিক থেকে নীতিগতভাবে আমরা এর অবস্থানের পক্ষে, আমরা দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের মাটিতে নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আফগানিজি বলেছিলেন ভারতবর্ষের মধ্যে একটি বহুরাষ্ট্রীয় এ ধরনের বিবিধতায় ভরা এই ধরনের ভাষার যেখানে ব্যবধান আছে সেখানে এই নির্বাচনকে আমাদের এখানে এই গণতন্ত্রটাকে অনেকটা আনুপাতিক হিসাবে এখানে যাতে রিপ্রেজেন্টেশন হয় তার ব্যবস্থা করা। এবং এক দেশে এক নির্বাচন যে ব্যবস্থাকে কংগ্রেস ভেঙে উড়িয়ে দিয়েছিল কংগ্রেসের স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে, কংগ্রেস ভারতবর্ষে 356 ধারা প্রয়োগ করে প্রথম কেরলের নাম্বুদ্রিপাদের নির্বাচিত সরকারকে ভেঙে দেয়। একটার পর একটা সরকারকে শ্রীমতী গান্ধী তার নিজের জীবদ্দশায় ভেঙে দিয়েছেন। আর তার জন্য ভারতের যে নির্বাচন প্রক্রিয়া, ভারতের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে সেটাকে কার্যত ধ্বংস হয়ে গেল। আজকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনবার জন্য এই কমিটি তৈরি হয়েছে বিএস চৌহানের নেতৃত্বে। জাস্টিস চৌহান তার রিপোর্ট পেশ করলেন 2018 সালে। কিন্তু ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমানের সরকার 2023 সালে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলেন। সেই কমিটির নেতৃত্বে থাকলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ 191 দিনের নিরলস প্রচেষ্টায় তারা প্রায় 16,000 না 18,000 পাতার একটা রিপোর্ট, 18,000 পাতার কিছু বেশি রিপোর্ট জমা দিলেন। সেই রিপোর্ট জমা দিয়ে তারা দেখালেন যে সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষের আলাপ আলোচনা করে যে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করা। লোকসভা এবং নির্বাচন, বিধানসভা নির্বাচন শুধুমাত্র অর্থনৈতিক কারণে নয়, প্রশাসনিক কারণে এই নির্বাচন করতে হবে। আমরা যারা পশ্চিমবঙ্গে নির্বাচন করি, আমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা জানি ভারতবর্ষের অন্যান্য প্রদেশের নির্বাচনের সঙ্গে আমাদের নির্বাচনের একটি মৌলিক পার্থক্য আছে। সাম্প্রতিককালে দিল্লি নির্বাচন ঘটনাচক্রে আমি দিল্লিতে ছিলাম। আমরা যারা জনপ্রতিনিধি আছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকের কিছু বুথের দায়িত্ব ছিল। সেই নির্বাচনে গিয়ে দেখলাম চিত্তরঞ্জন পার্ক বাঙালি অধ্যুষিত। সেই বাঙালিদের জায়গায় একটা বেঞ্চ, কোনো আলাদা আলাদা টেবিল নয়, এই ধরনেরই একটা বেঞ্চে যে সামনে রাখা আছে, এই বেঞ্চে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস একই সঙ্গে বসে তারা নির্বাচন পরিচালনা করছে। কোথাও কোনো সংঘর্ষ নেই। হাই ভোল্টেজ নির্বাচন, চ্যালেঞ্জ করা নির্বাচন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিহারী বাবুকে পাঠিয়ে দিয়েছিলেন বাঙালি অধ্যুষিত জায়গায়। প্রত্যেক ক্ষেত্রে 98% বাঙালিরা ভোট দিয়েছেন বিজেপির পক্ষে। অল্প ভোটেও বিভিন্ন জায়গায় আপের প্রার্থীরা হেরে গিয়েছেন। সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির। কোন বাড়িতে আগুন নেই। দীর্ঘ 3 দশকের পরে বিজেপি সরকার তৈরি হয়েছে। সুষমা স্বরাজের পর প্রথমবারের দ্বিতীয়বার বিজেপি তার মুখ্যমন্ত্রী পেল। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের কোন বিস্ফোরণ নেই। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা নেই। বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ নেই। ধর্ষণ বলাৎকারের ঘটনা নেই। খুন নেই। রক্তপাত নেই। মাথা নেড়া করে বাড়িতে ঢোকানো নেই। থুতু ফেলে চাটানো নেই। মোবাইল ফোন ভেঙে দেওয়া নেই। একটা নির্বাচন হয়ে গেল ভারতবর্ষে। কিন্তু আগে এই যদি নির্বাচন চলতে থাকে প্রতি রাজ্যে একটার পর একটা,
আর সবচেয়ে বিশেষ করে যদি আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে গুরুত্ব দিতে পারি, আমরা দেখি যখন লোকসভা নির্বাচন হচ্ছে তখন ইস্যু উঠে আসছে বিধানসভা। যে নির্বাচনী ইস্যু হবে পঞ্চায়েতে, জেলা পরিষদের কোন প্রার্থীকে বক্তৃতা করবেন, সেই বক্তৃতা করছেন লোকসভা কেন্দ্রের প্রার্থী বা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে তিনি বক্তব্য রাখছেন সেই বক্তব্য। অর্থাৎ আমাদের লোকাল ইস্যুস, আমাদের রিজিওনাল অ্যাসপিরেশনস, আমাদের প্রাদেশিক দাবি দেওয়া, আমাদের জেলার বিভিন্ন অসুবিধার কথা যেটা উঠে আসা উচিত পঞ্চায়েত নির্বাচনে, যেটা উঠে আসা উচিত বিধানসভা নির্বাচনে, সেগুলো আজকে লোকসভা নির্বাচনের অর্ধেকটা উঠছে না বা সেটাকে সম্পূর্ণভাবে ক্যারি করা যাচ্ছে। এই নির্বাচন যদি একযোগে হয়, যারা কেন্দ্রে সরকার তৈরি করবে, যে বিজেপি হোক বা বিজেপির বিরোধী অন্য কোনো শক্তি হোক, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাকে স্থানীয় ইস্যুকে অ্যাড্রেস করতে হবে, তাকে রিজিওনাল ইস্যুগুলোকে মর্যাদা দিতে হবে। প্রতি মুহূর্তে প্রত্যেক বক্তৃতায় তার নির্বাচনী প্রচার চালানোর সময় কেন্দ্রের সরকার গঠনের লক্ষ্যে তাকে আরামবাগের কথা মনে করতে হবে, খানাকুলের কথা মনে করতে হবে, হরিপালের কথা মনে করতে হবে, গোঘাটের কথা মনে করতে হবে, উৎসুরার কথা মনে করতে হবে। কারণ নির্বাচন হচ্ছে সেখানে। আপনি লোকসভা নির্বাচন লড়বেন, লোকসভা নির্বাচনে আমরা এসে আমাদের নেতা শুধু নরেন্দ্র মোদীকে দেখিয়ে বলবো একমাত্র মোদীজি আছেন, মোদীজি ছাড়া অন্য কেউ নেই, ওয়ান হু ক্যান গভর্ন, দ্যাট ইজ নরেন্দ্র মোদী। টিনা ফ্যাক্টর, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। আর বাকি সমস্ত ইস্যু স্থিমিত হয়ে যাবে। আর আমাদের বিরোধী যারা আছেন তারা দাঁড়িয়ে বলবেন বিজেপি স্বৈরতান্ত্রিক। একমাত্র পরিবার যারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছে সেটা হলো গান্ধী পরিবার। সুতরাং আপনারা তাকে ভোট দিন, চাওয়ালার ছেলেকে ভোট দিয়ে কোনো লাভ হবে না, এটা তারা বলবে। কিন্তু মাঝখান থেকে যেটা হারিয়ে যাবে, সেটা যা হারিয়ে যাবে মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা। যেটা হারিয়ে যাবে সেটা হচ্ছে মানুষের অব্যক্ত প্রেম। যেটা হারিয়ে যাবে সেটা হলো মানুষের নিজস্ব চাওয়া পাওয়া, নিজস্ব জীবন যুদ্ধ এবং স্থানীয় মানুষের জীবন চর্চার কথা। আজকে সে কারণে মানুষ যাতে অধিকাংশ ভাবে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তার জন্যই এই ভোটকে, দুটো ভোটকে একদিনে করবার প্রয়োজন আছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করেছি, আমরা ওয়েস্টমিনিস্টার মডেলকে অ্যাকসেপ্ট করেছি, আমরা ব্রিটেনের সিস্টেমে আমাদের সংবিধান চালিয়েছি। কিন্তু কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন গ্রেট ব্রিটেন। ব্রিটেনে কোনো লিখিত কনস্টিটিউশন নেই, সেখানে দেশ পরিচালনা হচ্ছে প্রথার ভিত্তিতে। আমরা আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশন আছে তার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। ভারতবর্ষ নিজস্বতা ভুলে গিয়েছে। আজকে দীর্ঘদিন পর সেই ভারতবর্ষ আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। সেই ভারতবর্ষ ঘুরে দাঁড়ানোর জন্য কোনো রাফেলের প্রয়োজন নেই। সেই ভারতবর্ষ ঘুরে দাঁড়ানোর জন্য রাশিয়ার থেকে কেনা কোনো আয়রন ডোমের প্রয়োজন নেই। ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতবর্ষের বহুত্ববাদের চিন্তা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের ধমনীতে প্রবাহিত হচ্ছে। যে ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল 1967 সাল থেকে, সাধারণ নির্বাচনকে পেছিয়ে 1971 সালে নিয়ে গিয়ে আজকে যে সন্তুলনটাকে সম্পূর্ণ কংগ্রেস বিধ্বস্ত করে দিয়েছিল, আজকে সেখান থেকে এই দেশকে বার করে আনাই একমাত্র লোক। আর এটা শুধুমাত্র কোন প্রধানমন্ত্রীর বক্তব্য নয়। প্রধানমন্ত্রী এর সম্পর্কে বক্তব্য রেখেছেন, ভারতের রাষ্ট্রপতি এর সম্পর্কে বক্তব্য রেখেছেন, আমাদের তো কিছু নেতা এর সম্পর্কে বক্তব্য রেখেছেন। অগণিত অর্থনীতিবিদ, দেশের বিভিন্ন অবসরপ্রাপ্ত অত্যন্ত প্রাপ্য আমলা, আইএএস আইপিএস অফিসাররা, বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, বিভিন্ন এনজিও, সমাজে ছোট ছোট কাজ করে বেঁচে থাকা অসংগঠিত শ্রমিক, সরকারি কর্মচারী, যে যেখানে আছে তারা মনে করেছেন ভারতবর্ষের এই ব্যয়বহুল নির্বাচন ব্যবস্থাকে যদি আমরা একদিনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরো শক্তিশালী হবে। মানুষ বেশি করে নির্বাচনটাকে তার নির্বাচন বলে মনে করবে। শুধু একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, পঞ্চায়েত নির্বাচন। আপনি এখানে পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকান, এই যে আমাদের 3 জন বিধায়ক এখানে বসে আছেন এই মুহূর্তে। আপনি তার আগের দিনে একদম শেষের দিনে এসেছেন আমার দীর্ঘদিনের বন্ধু লোক, একসময় আমরা ওদিকে ছিলাম।
উনি কিন্তু আমাকে প্রতিদিন 1 মিনিট করে বাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করতেন, কারণ আমি ছিলাম 1 আর 4 মিনিট ছিল আমার সময়। উনি এক সময় অনেক উপকার করেছেন আমার দলে। তাকে বলছি, উনিও তো পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন, উনি বলুন যে যখন পঞ্চায়েত নির্বাচনের প্রত্যেক বুথে যে পরিমাণ পোস্টার, যে পরিমাণ ফ্লেক্স দেখা যায়, আর তার থেকে 10 গুণ খরচা করে যখন বিধানসভা লোকসভা নির্বাচন হয় তখন সেখানে তত পরিমাণ দেখা যায় না। তার কারণ কি? কারণ পঞ্চায়েতের নির্বাচন থেকে মানুষ আত্মস্থ করেছে পশ্চিমবঙ্গে। মানুষ মনে করে পঞ্চায়েতের নির্বাচনটা আমাদের নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনটা আমার নির্বাচন, আমার পরিবারের নির্বাচন, আমার গ্রামের নির্বাচন, আর বিধানসভা লোকসভাটা বাবুদের নির্বাচন। সেজন্য এই দুটো নির্বাচনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যবধান তৈরি হয়েছে। আর পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই তো রক্ত, নির্বাচন মানেই সংঘর্ষ, নির্বাচন মানেই গণধর্ষণ, নির্বাচন মানেই রেড থ্রেট, নির্বাচন মানেই বাড়ি ভাঙা, নির্বাচন মানেই বোমা। আজকে প্রতিনিয়ত যদি এই ঘটনা ঘটতে থাকে, কবে আমরা এর বাইরে বেরিয়ে আসতে পারবো? একটা রাজ্য যদি সম্পূর্ণভাবে নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জমিয়ে পড়েছে, রাজ্যে কোনোদিন বিনিয়োগ সম্ভব নয়। কেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ নেই? তার মূল কারণ কি? বিনিয়োগকারী যারা বাইরে থেকে এসে এখানে বিনিয়োগ করবেন, তারা দেখেন এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা কি ধরনের আছে। আজকে পশ্চিমবঙ্গে 5 সদস্যের মানবাধিকার কমিশন, তারা 5 সদস্যের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলছেন আইনের শাসন নয়, শাসকের আইন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। জজ সাহেবরা একবারের জন্য এর বিরুদ্ধে মুখ খুললেন। দক্ষিণ 24 পরগনার একজন কোর্টের বিচারপতি বলছেন পস্কো মামলার রায় মনোমত না হওয়ার কারণে আমি এবং আমার পরিবার আগে বিপদে দুঃখে আমার প্রাণহানির আশঙ্কা আছে। বিভিন্ন ছোট ছোট আদালতে শাসক দলের নেতারা কোনো কারণে ভালোবেসে হয়তো তাদের কাঠগড়ায় তোলা হয়েছে। ঘরের মধ্যে 100 লোক ঢুকে স্লোগান দিচ্ছে বিচারপতির সামনে, যদি বেল না পাওয়া যায় তাহলে তুই বাড়ি দিতে পারবি না। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, absence of law and order, total breakdown of constitutional machinery, চূড়ান্ত পলিটিক্যাল হস্টিলিটি। এর কারণে আজকে পশ্চিমবঙ্গে বিনিয়োগ নেই। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে যারা বিভিন্ন মঞ্চ আলো করে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অন্য কোনোদিন তৈরি হয়নি, যারা বলছেন ডেস্টিনেশন বেঙ্গল, যেই ভদ্রলোক একদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্র্যান্ড বুদ্ধ বলে সম্বোধন করেছিলেন, তিনিও আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তিনিও দাঁড়িয়ে বলছেন যে এত ভালো পরিবেশের আগের সরকার তৈরি করতে পারেনি। 8 বছরে তার ব্যালেন্স শিট দেখুন কোথায় বিনিয়োগ করেছেন। কেউ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছে না, পশ্চিমবঙ্গ থেকে বিনিয়োগ করে অন্য জায়গায় চলে যাচ্ছে। একটি বাঙালি শিল্প প্রতিষ্ঠান শিল্পপতি পরিবার, যাদের অন্যান্য ব্যবসার সঙ্গে মদের ব্যবসাও ছিল, তাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হলো। তাদের সেই ঐতিহাসিক জেনারেল বডি মিটিং এর কথা আজকে আমি আর এখানে তুললাম না। এই মুহূর্তে বাংলা থেকে পুঁজি তৈরি করা বাংলার একজন শিল্পপতি বিনিয়োগ করেছেন গোয়ায়, পরবর্তী বিনিয়োগ হচ্ছে উড়িষ্যায়, এরপরে তার ডেস্টিনেশন হচ্ছে আসামে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, সেই মুখ্যমন্ত্রীর একজন অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পপতি সাম্প্রতিককালে তার সমস্ত বিনিয়োগ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ নেই, পশ্চিমবঙ্গে ব্যবসা করতে চাইছে। আমরা দেখেছি আরেকজন নেমে পড়েছেন এখন সৌরভ গাঙ্গুলি, উনি থেকেও আছেন না থেকেও নেই। ওনার মতো প্লেয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি এতদিন পর্যন্ত কি করতেন, স্টেপ আউট করে বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে দিতেন। এখন কি করছেন, বাউন্ডারির বাইরে থেকে বল ছুঁড়ে এখন ক্রিজের মধ্যে পাঠাচ্ছেন। উনি পশ্চিমবঙ্গে বিনিয়োগের কথা বলতে পারলেন না। উনি কোথায় চলে গেলেন? উনি চলে গেলেন সোজাসুজি ফ্রান্সটা কোথায় গেল, লন্ডনে, আরো দূরে গেছে, ইউরোপের দেশে, স্পেনে চলে গেলেন। ভেবে দেখুন, ওখানে তো মানুষ ফুটবল খেলা খুব জনপ্রিয়, ক্রিকেটার ওখানে পৌঁছে গেলেন। স্পেন থেকে বললেন উনি বিনিয়োগ করবেন। কি হলো কারখানা? কারখানার কি কোনো ছিটে বেড়ার দরমাটি এখনো পর্যন্ত ফিরতে পেরেছেন? কারোর কোনো জানা নেই। সেদিন জিন্দালরা চলে এলেন এখানে, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন আমরা এখানে বিনিয়োগ করছি, বিনিয়োগ শুরু হয়ে গেছে। কিসের ফ্যাক্টরি করবেন?
বলছেন বিদ্যুৎ উৎপাদন করবো, তাপ বিদ্যুৎ উৎপাদন। কারণ কি? রহস্যটি পেছনে জিন্দালের জমি পেয়েছিল বামপন্থীদের কাছ থেকে, বামপন্থীদের কাছ থেকে বিনা পয়সায় জমি পেয়েছিলেন। জিন্দালরা বলেছিলেন ওখানে স্টিল ফ্যাক্টরি করব, কিন্তু ওখানে কোনো জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কারণে, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই এর কারণে ওখানে তারা শিল্প স্থাপন করতে পারেননি, কিন্তু জমি ছাড়েননি। জমিটা ধরে রাখবার জন্য তৈরি হলো সিমেন্টের কারখানা। কিছুদিন সিমেন্টের কারখানা চলার পর যখন উদ্বৃত্ত জমি নিতে রাজ্য সরকারকে কেউ কেউ খোঁচা দিতে শুরু করেছে, তখন হঠাৎ বললেন তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। পশ্চিমবঙ্গে তো এই মুহূর্তে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আমাদের রাজ্যে বিদ্যুৎ যা আছে সেই বিদ্যুৎ তো উদ্বৃত্ত। আমাদের রাজ্যে যে বিদ্যুৎ আছে সেই রাজ্যে যদি নতুন করে জিন্দালরা আবার তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ তৈরি করে, কোন গিল্ডে তারা বিদ্যুৎ বিক্রি করবে, এই বিদ্যুৎ উৎপাদিত হয়ে কোথায় যাবে কারোর কোনো জানা নেই। একটা সভা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মঞ্চে ছিলেন, বিজেপিকে আক্রমণ করেছেন, নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে থেকে আমাদের বের করবার অন্যতম সাধন হলো এই এক দেশে একদিনে লোকসভা এবং বিধানসভার নির্বাচনকে করে ফেলে। কিন্তু এই প্রক্রিয়া খুব একটা সহজ প্রক্রিয়া নয়। এই প্রক্রিয়ার তৈরি করতে গেলে সঙ্গে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। সংবিধানের 83 নম্বর ধারা, সংবিধানের 82 সংবিধানের 327, 172 এগুলো সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। সংবিধান সংশোধনকে প্রয়োজন করে রাজ্যের ঐক্যমত্যের ভিত্তিতে এক দেশে একদিনে এক নির্বাচনকে বাস্তবায়িত করা সম্ভব। যেদিন জিএসটি প্রপোজ করা হয়েছিল সেদিন বহু মানুষ সমালোচনা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়, তার দল বাস্তবায়িত করতে পারেননি। অজ্ঞাত কারণে তিনি প্রধানমন্ত্রী হননি, আবার অজ্ঞাত কারণে তাকে করে দেওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রপতি। তার দীর্ঘদিনের আশা ছিল ভারতবর্ষের জিএসটি হোক, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। তিনি ছিলেন এর সবচেয়ে বড় উদ্যোক্তা, আর তার থেকে বেশি যিনি এটার প্রচার চালিয়েছিলেন তিনি ছিলেন দীর্ঘদিনের বামফ্রন্টের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত। অসীম দাশগুপ্ত প্ল্যানিং কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা মিটিংয়ে তিনি জিএসটির কথা বলতেন, এবং প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে যিনি জিএসটি সম্পর্কে অবহিত করান, তাকে বোঝান, তাকে পড়ান, তিনি ছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত। অনেকে বলেন বিজেপি এর বিরোধিতা করেছে। হ্যাঁ, বিরোধিতা করেছে। যে ফরম্যাটে জিএসটি আনা হচ্ছিল আমরা তার বিরোধী ছিলাম। দলের পক্ষ থেকে সুষমা স্বরাজ তার বিরোধিতা করেছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমালোচনা করেছিলেন, কিন্তু তারপর ফরম্যাটের পরিবর্তন হয়ে যায়। কেন্দ্র সরকারেরও এক ভোট, রাজ্য সরকারেরও এক ভোট। কোন নিয়ম বদল করতে গেলে, কোন অ্যামেন্ডমেন্ট আনতে গেলে 75% সমর্থনের প্রয়োজন আছে। আর আজকে যিনি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কিছুদিন ছিলেন, তারপরে উনি মেঘনাথ হয়ে গেছেন, মেঘের আড়ালে চলে গেছেন। মাঝে মধ্যে মেঘের আড়াল থেকে তীর ছোড়েন সেই অমিত মিত্র। তিনি 61টি সাজেশন দিয়েছিলেন পরিবর্তনের জন্য, তার মধ্যে 58টি গৃহীত হয়েছে। সম্পূর্ণভাবে রাজ্যকে কনফিডেন্সে নিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে স্বীকার করে কেন্দ্র রাজ্য সুসম্পর্কের মধ্যে দিয়েই জিএসটি কে বাস্তবায়িত করা হয়েছে। যে কোনো নতুন পদক্ষেপ নিতে গেলে এই প্রতিবাদ হবে, এটা হওয়া স্বাভাবিক। যে কোনো বহুত্ববাদী সমাজে, যে কোনো বহুদলীয় ব্যবস্থায়, যে কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমালোচনা গ্রহণ করাটা সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে পড়ে। যিনি সরকারে থাকবেন, সরকারে থাকতে গেলে তাকে সমালোচনা গ্রহণ করতে হবে। আমাদের পুরাতন নেতা তপন সিকদার একটা কথা বারবার বলতেন, যে সভাপতি হয়তো নেতা হয়তো শুধু মালা পড়বে, সমালোচনা শুনতে পারবে না, গালাগালি শুনতে পারবে না, খালি মালা পড়ার জন্য সভাপতি হয়েছে। মালা তো কেউ পড়তে চাইছে না। আমরা তো এত সমালোচনার পরও দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে আহ্বান জানিয়েছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে ভারতবর্ষে এটাকে নিয়ে আসতে চাইছেন। আজকে 191 দিনের প্রচেষ্টা, 18,000 পাকা নোট তৈরি করবার জন্য কত মানুষের সঙ্গে রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের কমিটি দেখা করেছে, আপনারা চিন্তা করবেন। এই যে দিকে দিকে বলছেন,
যে আমাদের দেশে যে নতুন আইন তৈরি হয়েছে, অ্যামেন্ডমেন্ট বিল এসেছে, ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল, এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এটা নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবেন না। 10,000-এর বেশি মিটিং হয়েছে বিভিন্ন জায়গায়, ছোট বড়, কেন মানবে না? বলছে এটা মুসলমানদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। মুসলমানদের অধিকার কে কেড়ে নিয়েছে? সিপিআইএম এর জমানায় আমরা যারা বিজেপি করতাম, কংগ্রেস করতাম, কংগ্রেস যারা করতেন, যারা তৃণমূল কংগ্রেস করত, পরবর্তীকালে তারা সিপিএম এর বিরুদ্ধে একটা স্লোগান দিত। এমনকি ফরওয়ার্ড ব্লকও আমি দেখেছি, উলবেড়িয়ায় তারা স্লোগান দিচ্ছে ওয়াক অফ লুটের সরকার, সিপিএম এর সরকার আর নেই দরকার। মানে ওয়াক অফ লুট নিয়ে সিপিএম এর বিরুদ্ধে যে আক্রমণ আমরা সকলে করেছিলাম, আর আজকে কি দাঁড়াচ্ছে? আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পরে যত ওয়াক অফ প্রপার্টি লুট হয়েছে, স্বাধীনতার পর থেকে এত ওয়াক অফ প্রপার্টি আর এত দেবোত্তর সম্পত্তি কোনোদিন লুট হয়নি। আজকে থানার সামনে দিকে, কড়িয়া থানার উল্টো দিকে 101-এর A, 101-এর B, কড়িয়া রোড, কড়িয়া থানার উল্টো দিক হাইকোর্টের নোটিশ ঝুলছে। মতোয়ালি না মাতাউল হক একজন, ওখানে হাজি মিস্ত্রি ওয়াক অফ এস্টেট নাম লেখা আছে। আমি বিধানসভায় প্রশ্ন তুলেছিলাম, বিশ্বনাথ ছিলেন, যে এই ওয়াক অফ কি করে হচ্ছে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, যে কি করে সেখানে বাড়ি হয়ে গেল, কি করে মাল্টি স্টোরেজ বিল্ডিং কনস্ট্রাক্টেড হচ্ছে, এই টাকা কার পকেটে যাচ্ছে, কোন দরিদ্র মুসলমান ভাই বোনের পকেটে এই টাকা পৌঁছচ্ছে, তার হিসাব দিন। এই উত্তর মুখ্যমন্ত্রীর কাছে নেই। মুখ্যমন্ত্রী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উমানন্দ নন্দ রোড, সেখানে ওয়াক অফ প্রপার্টি কোন অবস্থায় আছে উত্তর দিতে পারবেন না মুখ্যমন্ত্রী। আজকে 80,000 প্রপার্টি, 7,000 মতোয়ালি ভোগ করছেন তারা। আজকে বিভিন্ন সময় উন্নয়নের ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে। বহু রাজনৈতিক দল আজকে আমাদের আনা এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তার বিরোধিতা করছেন। উচিত যে আজকে যারা এখানে সচেতন মুসলমান আছেন, আজকে যারা সংখ্যালঘু আছেন, তারা আত্মচিন্তন করুন, তারা তাদের ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করুন। ওয়াকফকে কেন্দ্র করে বিদ্রোহ চলেছে। এই পাথর ছুঁড়ছে কারা? যাদের বয়স 12 থেকে 15 বছর, যাদের মাঠে ফুটবল খেলা উচিত ছিল, হাতে ক্রিকেটের ব্যাট থাকা কথা ছিল, তারা আজকে পাথর ছুঁড়তে নেমে পড়লেন। বাংলাদেশের কায়দায় যিনি মাস্টার মশাই আগের দিন পর্যন্ত যাকে পড়িয়েছে, সেই মাস্টার মশাইকে হাতে তলোয়ার নিয়ে কাটতে চলে আসছে। এ কোন পরিস্থিতি, কোন র্যাডিকালাইজেশন, কোন ইনডক্ট্রিনেশন? আজকে মুসলমান সমাজকে সহ গোটা সমাজকে এই ইস্যুকে অ্যাড্রেস করতে হবে। একটা সময় ছিল সিটি অফ আলেকজান্দ্রিয়া, ইসলামের বাহিনীকে সিটি অফ আলেকজান্দ্রিয়ার সামনে গিয়ে প্রশ্ন করেছিল, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, যে ভেতরে যত বই আছে, এই বইগুলোর মধ্যে এমন কিছু আছে যেগুলো কোরআনে নেই? বললো সেরকমই তো বেশি আছে। বলে এই বইতে এমন কিছু লেখা আছে যেগুলো কোরআন হাদিসে আছে? বলছে আছে। তার উত্তরে জবাব হলো সৈন্যবাহিনীর কাছ থেকে, যদি এর মধ্যে যা লেখা আছে সেটা যদি কোরআনে থাকে তাহলে এটা উদ্বৃত্ত, আর যদি এমন কিছু লেখা থাকে যেটা কোরআন বা হাদিসে নেই তাহলে এটা নাপাক, এটা থাকার কোন অধিকার নেই। বই জ্বালিয়ে সৈন্যবাহিনী রাখ না। যারা বিক্রমশীলা, তক্ষশিলা, নালন্দাকে ধ্বংস করেছিল, সেখানকার বইকে জ্বালিয়ে দিয়ে তারা নিজেদের জ্বালানি হিসেবে ব্যবহার করেছিল। যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পণ্ডিতদের কুঠিকে জ্বালিয়ে দিয়েছিল, বিভিন্ন গুরুগৃহ আক্রমণ করে সেখানে পুঁথিপত্রকে অগ্নিদগ্ধ করে দিয়েছিল, আজকে সেই মানসিকতা এখনো বেঁচে আছে। বাংলাদেশ তার প্রমাণ করবে। বাংলাদেশের এই ঘটনার পরে যিনি বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়া হলো, আগুন লাগিয়ে দিয়ে সেখানকার বই ধ্বংস করা। একইভাবে মুর্শিদাবাদে যখন আক্রান্ত হয়েছে হিন্দুদের বাড়ি, শুধু থালা, বাটি, নুনের বাটি পর্যন্ত চুরি করে শান্ত হয়ে গেছে এরকম নয়, আগুন লাগানো হয়েছে বইতে, আগুন লাগানো হয়েছে স্কুলের ইউনিফর্মে। আজকে এই অবস্থা থেকে এই রাজ্যকে বেরিয়ে আসছে। আর বেরোনোর জন্য অনেক পদ্ধতি আছে। দেখুন, এটা আমি আবার বলছি, এটা শুধু কোনো রাজনৈতিক সভা নয়।
আমরা বিভিন্ন জায়গায় ধরনের সভা সমিতি সেমিনার আয়োজন করছি, বিভিন্ন এনজিওকে সঙ্গে নিয়ে, অরাজনৈতিক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে, ব্যবসায়িক সমিতিকে সঙ্গে নিয়ে, যারা বিভিন্ন বিষয়ে আলোচনা চান, সমাজের তাপ উত্তাপকে যারা দেহ মন দিয়ে স্পর্শ করবার চেষ্টা করেন, আজকে তাদের জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমরা সামনে নিয়ে এসেছি। শুধু গায়ের সংখ্যাধিক্যের জোরে এই ব্যবস্থাকে চাপিয়ে দেওয়া ভারতবর্ষের মানুষের উপরে এটা বিজেপির উদ্দেশ্য নয়। আমরা মানুষকে সঙ্গে নিয়ে করেছি। দীর্ঘদিন ধরে বহু মানুষ বলেছিলেন জেন্ডার ইকুয়ালিটির কথা, জেন্ডার জাস্টিসের কথা, স্বামী পুরুষের সমান অধিকারের কথা, লিঙ্গ পরিবর্তনের কথা, কোন মেয়ের যৌন স্বাধীনতার কথা। কবি সাহিত্যিকরা কত বই লিখেছেন, কত কবিতা লিখেছেন, একবারের জন্য মুসলিম মা বোনেদের এই করুণ জীবনের পরিণতি নিয়ে কেউ কোনো কথা বলেন। আমাদেরই একজন বামপন্থী নাট্যকার চন্দন সেন একটি নাটক লিখেছিলেন, নাম ছিল বিয়ে গামনি কাঁদন চাপা। মুসলিম সমাজের যে তাদের যে দুঃখ, মেয়েদের যে জীবন যন্ত্রণা, তাদের যে উপরে যে শারীরিক নির্যাতন, তা তিনি তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শো করতে গিয়ে প্রতিবাদের সম্মুখীন হয়েছেন, কিন্তু মূল ভিত্তি যেটা তিন তালাক, সেটাকে এই সরকার তুলে দিয়েছে। আমরা ছোটবেলা থেকে স্লোগান দিয়েছি যে শ্যামাপ্রসাদের কাশ্মীরকে আমরা বিচ্ছিন্ন হতে দেব না। আমরা যারা বিজেপি করি সব করতাম, সর্ববার প্রথম থেকে শুনতাম যে স্লোগান হচ্ছে যাহা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়। ৩৭০ ধারা এই সরকার বাতিল করেছে। পাকিস্তান কাশ্মীরে কোনো পাথর ছোঁড়া হয়নি, কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, কাশ্মীরে নতুন করে মানুষ পর্যটনের মুখ দেখেছিল, আর্থসামাজিক উত্তরণ ঘটেছিল, মানুষ পেট ভরা খাবার পেয়েছিল। কিন্তু এই দুর্ভাগ্যজনক পরিণতি এই ঘটনার মধ্যে দিয়ে আজকে বিপর্যয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কাশ্মীরকে। গতকালকে পাকিস্তান ফোন করে ভারতবর্ষের কাছে যুদ্ধবিরতির কথা বলেছে। যুদ্ধবিরতির কথা যদি বলে আন্তর্জাতিক নিয়ম অনুসারে যুদ্ধবিরতিকে মেনে নিতে হয়। যুযুধান দুই পক্ষই পারমাণবিক শক্তিধর দেশ, কারোর মধ্যস্থতা নয়, কারোর চাপের কাছে মাথা নত করে নয়। ভারতবর্ষের কাছে প্রথম ফোন এসেছিল, ফোন করেছে পাকিস্তান, কারণ পাকিস্তান জানে এই যুদ্ধ চালিয়ে যাবার শক্তি পাকিস্তানের নেই, পাকিস্তানের কাছে সেই হাতিয়ার নেই, পাকিস্তানের কাছে গোলাপ কেনার টাকা নেই, পাকিস্তানের কাছে তেল নেই, পাকিস্তানের আভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্নিত হয়নি এরকম অবস্থা নেই। সিন্ধ বালুচের মানুষ বিদ্রোহ করেছে, দিকে দিকে গিরগিট এই সেখানে প্রতিরোধ গড়ে উঠেছে, ট্রেন হাইজ্যাক হচ্ছে, সেনারা আক্রান্ত হচ্ছে, বিভিন্ন সেনাবাহিনীর এয়ারক্রাফটকে আজকে বালুচ সেনারা ঘিরে নিয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তান বুঝতে পেরেছে যে দিন শেষ, আগে থেকে এসে পাকিস্তান তড়িঘড়ি তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যুদ্ধ চাই না। একটা সময় ছিল যখন আমাদের সৈন্যবাহিনীর মাথা কেটে ভারতবর্ষে ফেলে দিয়ে যাওয়া হতো, আর আমরা আন্তর্জাতিক আইনে লিখিত ভাবে আমাদের প্রতিবাদটাকে রেজিস্টার করতাম। কিন্তু এটা নতুন ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। এই ভারতবর্ষ প্রত্যাঘাত করতে জানে। এই ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করলে আমাদের রাজনৈতিক নেতারা এমন বিবৃতি দেন যে বিবৃতি পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়, আর যার বিবৃতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে দুদিন ধরে পাকিস্তান ন্যাশনাল মিডিয়ায় তারা টক শো চালায় যে ভারতের মধ্যেই ভারতের বিরোধিতা করছে। বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক সেনাবাহিনীর উপরে প্রশ্ন তুলছে। আরে বিজেপিকে গালাগাল করুন, দেশের প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে আক্রমণ করুন, কিন্তু যখন দেশের মর্যাদার প্রশ্ন, সেখানে কোনো রাজনীতি থাকার প্রশ্ন নেই। এই কংগ্রেস পার্টির চেহারা যদি 80 দশক থেকে 90-এর দশক যদি ধরেন, আর আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে এই চেহারা সম্পূর্ণ বদলে গেছে। পাকিস্তান ইউএনওতে প্রশ্ন তুলবে কাশ্মীর নিয়ে, আমেরিকা থেকে ট্যাসিক সমর্থন দিচ্ছে, চূড়ান্ত ডিসঅ্যাডভান্টেজিয়াস অবস্থায়, তখন ভারতবর্ষ কে নেতৃত্ব দেবে? পার্লামেন্টে উঠে দাঁড়ালেন আমাদের সম্পূর্ণ বিপরীত মেরুর নেতা চিত্ত বসু উঠে দাঁড়িয়ে বললেন এই মুহূর্তে যিনি দেশকে নেতৃত্ব দিতে
তুলতে পারেন, যিনি ইউএনওতে গিয়ে আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের কূটনীতিকে প্রতিষ্ঠিত করতে পারেন, অটল বিহারী বাজপেয়ী ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারছি না। সেদিন কিন্তু কংগ্রেস নেতৃত্ব মেনে নিয়েছিল। উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন সময় অশান্ত হয়েছে। যারা বলছেন মোদী যায়নি, এর আগে কোন প্রধানমন্ত্রী কোনদিন উত্তর পূর্বাঞ্চলের জ্বলন্ত সমস্যা নিয়ে বা ওখানে সংঘর্ষ নিয়ে সেখানে যাননি। সেখানে চীনের ইন্টারভেনশন আছে, অনেক স্পর্শকাতর বিষয় আছে। কংগ্রেস এবং বিজেপির মধ্যে ঐক্যমত্য ছিল, যন্তত এই ধরনের ইস্যু নিয়ে রাজনীতি করা যায় না, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইস্যু নিয়ে রাজনীতি হচ্ছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রবক্তা বা উদ্যোক্তা শুধুমাত্র বিজেপি নয়, কংগ্রেসের মধ্যে অনেক বরিষ্ঠ নেতা আছেন যারা একে সমর্থন করেন, যারা চান ভবিষ্যৎ ভারতের সুস্থিতির স্বার্থে, অর্থনৈতিক শৃঙ্খলার স্বার্থে, অর্থনীতির উপর বোঝা কমানোর স্বার্থে, প্রশাসনের স্বার্থে, গণতান্ত্রিক চেতনাকে আরো উদ্ভাসিত করার স্বার্থে, নির্বাচন প্রক্রিয়ার ভালো মানুষের আরো অংশগ্রহণের স্বার্থে, নির্বাচনের উপরে মানুষের আস্থা রাখার স্বার্থে একই সঙ্গে দুটো নির্বাচন করে নেওয়া প্রয়োজন। কিন্তু আজকে এ নিয়ে রাজনীতি হোক, এটা আমরা চাই না। আজকে আমরা আবার বলছি, আজকের এটা আমি হয়তো অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা বলে থাকতে পারি, কারণ ছোটবেলা থেকে একটাই কাজ করছে, মানে সে শরীর, অন্য কোনো কাজ তো শিখিনি, ফলে ওই গরু রচনা লিখতে হয়ে সবসময় হয়ে পড়ে, না ইচ্ছে থাকলেও বেরিয়ে পড়ে। তা চলছে তো কিছু হয়তো প্রসঙ্গে বাইরে কথা বলে থাকতে পারি, কিন্তু আপনারা সেসবের মধ্যে ঢুকবেন না। আজকে আবার আবেদন করছি, আমাদের সরকারের পক্ষ থেকে যেই আলোচনা, এই সমালোচনা, এই তাপ উত্তাপ, এর গ্রহণযোগ্যতা, এটা যেন শুধুমাত্র বিজেপি কর্মী বা বিজেপি পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে, শুধুমাত্র নরেন্দ্র মোদীর ভোটারের মধ্যে সীমাবদ্ধ না থাকে, একে আরো বাইরে বার করতে হবে। দেশের প্রত্যেকটা মানুষ যেন মনে করে যে এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে আমার একটা যোগদান আছে, আমার একটা স্পর্শ আছে, আমি একে ছুঁয়ে দেখেছি। এই জায়গা পর্যন্ত এই অবস্থাটাকে নিয়ে যেতে। দেশ পরিবর্তিত হচ্ছে। একটা সময় ছিল যখন কংগ্রেস আসমুদ্র হিমাচল প্রার্থী দিত, আমরা বিরোধীরা জোট করতাম কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস স্লোগান দিত ওয়ান হু ক্যান গভর্ন, হিন্দিতে বলতো ভোট উসি কো দো जो 5 साल सत्ता में रह सके। এমন একটা রাজনৈতিক দলকে ভোট দাও যারা 5 বছর কেন্দ্রে টিকে থাকতে পারে, কারণ জনতা এক্সপেরিমেন্ট ফেল করেছে। আমার মনে আছে আমরা যখন দুটো প্রার্থী পেয়েছিলাম, 242 নির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটো আসনে জয়লাভ করেছিলাম। আমাদের দেখে তখন মানুষ বলতেন হাম দো হামারা দো, পরিবার পরিকল্পনার ডায়লগ, হাম দো হামারা দো। আদবানিজি একবার কলকাতায় এসে বলেছিলেন হাম দো হামারা দো, লেকিন বাংলাদেশ সে আনে দো। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি 80 দশক থেকে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন অন ইন্ডিয়া, বিনা যুদ্ধে অনুপ্রবেশের মধ্যে দিয়ে ভারত দখলের চক্রান্ত চলেছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দিল যে বিজেপি যে কথা বলেছিল 80 দশকে, আজ থেকে 40 বছর আগে, সেই কথা আজকে বাস্তবায়িত হয়েছে। আজকে যদি পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক না করতে হয়, পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ না করতে হয়, তাহলে এই অবস্থার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। বাম জমানায় এক মহিলা খুন হয়েছিলেন, অনিতা দেওয়ান, গণধর্ষিতা হয়েছিলেন, খুন হয়েছিলেন। পেছনে কারণ কি ছিল? উত্তর 24 পরগনায় তিনি যেতেন লাইগেশন ক্যাম্প করাতে, জন্ম নিয়ন্ত্রণের কথা বলতেন। কিছু ধর্মান্ধ মৌলবাদী তাকে আক্রমণ করে, তাকে সেখানে আটকে ফেলে এবং তাকে ধর্ষণ করে খুন করে। আজকে সেই অবস্থার পুনরাবৃত্তি আবার হতে চলেছে পশ্চিমবঙ্গে। সমস্ত সংখ্যালঘু মানুষকে দূরে সরাবেন। সংখ্যালঘুরা আমাদের ভোট দিচ্ছেন না, আমাদের আক্রমণ করছেন, বিজেপি শুনলেই বলছেন আমাদের মেরে ফেলবে। আরে কোথাও শান্তি নেই। পাকিস্তানের সংখ্যালঘু খেতে পাচ্ছে না। পাকিস্তানে দুধের লিটার কত, আটা পয়সা দিয়ে দোকান থেকে কিনতে পারছে পাকিস্তান, আজকে সেখানে পারছে না। সৌদি আরবে মাদ্রাসা কটা আছে? ইসলামের একদম পিতৃভূমি সৌদি আরব। সৌদি আরবের টোটাল মাদ্রাসার সংখ্যা হচ্ছে 2টো। একটা খুঁজে পাবেন, আরেকটা কাগজে আছে, খুঁজে পাবেন না। আর পশ্চিমবঙ্গে খালি যে মাদ্রাসা বেড়ে চলেছে, তাদের ভারতীয় সমাজ জীবনের মূল স্ট্রিমে আনতে হবে।
মূল স্রোতে নিয়ে আসতে হবে। আরবি ফার্সি পড়ে খুব একটা লাভ হবে না, ইংরেজি শিখতে হবে, অঙ্ক শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে, এটা মানুষকে বোঝানোর প্রয়োজন। এই কথা আমরা বলবো, আমরা আমাদের অবস্থানের সঙ্গে কোনোদিন আপোষ করব না। এ কথা বলবার জন্য যদি মুসলিমরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেবেন, কিন্তু মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের মাটিতে এখন পর্যন্ত সংখ্যা সেই জায়গায় পৌঁছয়নি। মুসলমানরাও এগিয়ে আসছেন, বহু কেন্দ্রে তারা বিজেপিকে ভোট দিয়েছেন। আজকে উত্তরপ্রদেশে বহু নির্বাচনে আপনারা দেখেছেন মুসলিম বুথে বিজেপি লিড করেছে। 41% মুসলমান থাকার পরেও আসামে বিজেপির সরকার চলছে, আর 30% মুসলিম নিয়ে এখানে আমাদের সরকারই হবে। এই সরকার 2026 পর্যন্ত যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে। সিপিএম হারতে চলেছে। সিপিএম ক্যান বি ডিফিটেড এন্ড দেয়ার উইল বি ডিফিটেড। 2011 সালের ব্রিগেড থেকে কেউ বলতে পারেননি যে দলটা হারতে চলেছে। দলের সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া এবং 21শে জুলাইয়ের গুলি চালানোর নির্দেশ যিনি দিয়েছিলেন, তার কাছে হেরে যেতে পারেন 50,000-এর বেশি ভোটে, কেউ বুঝতে পারেননি। আজকে চারিদিকে এই ছবি দেখবেন, অনুপ্রেরণা পথ উদ্ঘাতার সমস্ত মানুষজন আজকে ছবি নিয়ে পৌঁছে গেছেন। আবার একজন এমএলএ এসেছেন অনেক পরে।